ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট দেখা গেছে, তার প্রভাব বাংলাদেশে আরো কম পড়তে পারতো। আমরা এতটা সংকটে নাও থাকতে পারতাম যদি ফ্যাসিস্ট হাসিনার সরকার কার্যকরী পদক্ষেপ আগে থেকে নিয়ে রাখতো। হাসিনার সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে আগে থেকেই গিয়ে ডুবাই রাখছে। কিভাবে আমি ব্যাখ্যা করি শোনেন। শুধু মুখে তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বললে গিয়ে ফেনা তুললে হবে না, আমাদেরকে সেই প্রমাণগুলো গিয়ে দেখাইতে হবে। 2016 থেকে 18 সাল সৌদি আরবের তেল কোম্পানি, মানে ওরা তেল পরিশোধন করে, খুব বৃহৎ একটা কোম্পানি আরামকো। সো তারা বাংলাদেশে 3বার আসছে একটা তেল পরিশোধনাগার স্থাপন করার জন্য। তো এটার জন্য কথাবার্তা বলতে তারা নিজেরাই 3বার আসছে যে আমরা বিনিয়োগ করব, আর তারা বিনিয়োগ করলে তো বিনিয়োগ প্রযুক্তিগত সবকিছু থেকেই সাপোর্ট তারাই দিত। সো শেখ হাসিনার সরকার সেটা অ্যাকসেপ্ট করে নাই বা সামহাউ সেটা বাস্তবায়ন করে নাই। তারা কিন্তু একবার দুইবার না, পরপর 3বার আসছে টানা 3 বছর। সো সেটা কেন বাস্তবায়ন হয় নাই আমরা কিন্তু জানি না। এখন ওই তেল পরিশোধনাগারটা যদি বাংলাদেশে স্থাপন হইতো, তাইলে বাংলাদেশ গিয়ে একটা তেলের হাবে রূপান্তরের পরিকল্পনা ছিল তাদেরও বিজনেস হইতো, আমাদেরও ফায়দা হইতো। কিন্তু সরকার সেটা করলো না। এখন হয়তো আপনি আমাকে বলতে পারেন যে তেল পরিশোধনাগার স্থাপন করলে কি হইতো, যুদ্ধের সময় তো গিয়ে বাংলাদেশ এখন তেলের সাপ্লাই পাইতো না। কিন্তু বাংলাদেশে যখন সেই তেল পরিশোধনাগার স্থাপন হইতো, অবশ্যই তেলের মজুত করার ব্যবস্থাও তাদের থাকতো। আর আমার নিজের দেশেই যখন তেল পরিশোধনাগার থাকতো, ওইটা মজুত করার যে ব্যাপারটা, তার মাধ্যমে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সাপোর্ট পাইতাম। সো সেটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হইতেছি। তারপর গিয়ে এই যে তেলের দাম কিন্তু বিশ্ববাজারে বাড়ে কমে। এর আগেও 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তেলের দাম অনেক বাড়ছে। তো এই যে বাড়া কমার ব্যাপারে অনেক সময় কিন্তু কমেও। সো এখানে কি করতে হয়, যে যখন দামটা কম থাকে তখন তেল আমদানি করে মজুত করে রাখতে হয়। এখন তেল মজুত তো চাইলেই করা যায় না, তেল মজুত করার জন্য হিউজ ফ্যাসিলিটিস লাগে, বিশাল বিশাল প্ল্যান্ট লাগে। এইগুলা কিন্তু কি আমাদের দেশে নাই। এমন না যে এগুলা কি আমাদের বাজেটের অনেক বা মানে অকাদের অনেক বাইরে, ব্যাপারটা এমন না। আমরা চাইলেই এই জিনিসগুলো করতে পারতাম। আমাদের তেল নর্মালি আমরা এখন প্রায় 20-25 দিন, ম্যাক্সিমাম 30 দিনের আমরা সংরক্ষণ করতে পারি। কিন্তু আপনি ভালো দেশগুলোর দিকে তাকান, ভিয়েতনাম আমাদের এশিয়ারই দেশ, তো তারা কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি, জাপান 250 দিনের তেল সংরক্ষণ করতে পারে। সো আমরা ভারতও এত বিশাল একটা দেশ, এত চাহিদা, তারাও 70-80 দিনের তেল সংরক্ষণ করতে পারে। আমরা কেন পারি না? আমরা কিন্তু চাইলেই পারতাম। আমরা যদি সেই সক্ষমতাটা তৈরি করে রাখতাম, তাইলে এই যুদ্ধ পরিস্থিতিতে পড়লেও আমাদের 2-3 মাসের অন্তত তেল মজুদ থাকতো, যেটা দিয়ে আমরা চলতে পারতাম। এই জিনিসগুলো না করে আমাদেরকে গিয়ে জ্বালানি খাতেও গিয়ে শুধু প্রতিরক্ষা নাই, যে জ্বালানি খাতেও আমাদেরকে পুরাপুরি পরনির্ভরশীল করে রাখা হয়েছে। তারপরে এই যে রাশিয়া থেকে এখন তেল আনার যেই ফ্যাসিলিটিস 1 মাসের জন্য ট্রাম্প দিছে, কোনো লাভ হবে না। কারণ ওই যে রাশিয়ার যে তেলের মান, কোয়ালিটি, ওইটা পরিশোধনাগারের মতো সিস্টেম বাংলাদেশে নাই। বাংলাদেশের ওইটা ওই তেল পরিশোধনের জন্য কার্যকরী না, এফিসিয়েন্ট হবে না। সো ওই যে সিস্টেমটা নাই, এই যে এই জিনিসগুলো নাই, এই কিছুই নাই। পুরো একদম পরনির্ভরশীল করে যে রাখার ব্যাপারটা, সেটা কিন্তু শেখ হাসিনার সরকার করে দিয়ে গেছে। সো আপনারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, এই যে জিনিসগুলা, এগুলো আপনারা বলার চেষ্টা করবেন। এই জিনিসগুলো ডকুমেন্টেড থাকা উচিত। তাইলে পরবর্তীতে মানুষ বুঝতে পারবে যে আসলে কতভাবে একটা দেশকে পরনির্ভরশীল করে রাখা যায়, কতভাবে একটা দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। সো এই জিনিসগুলো না বলে শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বললে হবে না, কতভাবে ফ্যাসিস্ট সেটা আপনাদেরকে প্রমাণ সহ, তথ্য প্রমাণ সহ দেখাইতে হবে, লিপিবদ্ধ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আর কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে।